তোমার আসনখানি আদরে আদরে আনি রেখেছি যতন করে। বিহারীলাল চক্রবর্তী কথা লিখেছিলেন বটে, কিন্তু রাজনীতিতে কার সাধের আসন কখন টলমল করবে আর কখন সরে যাবে সে বোঝে কার সাধ্য। আজ তৃণমূলের সংসদীয় দলে নাটকীয় রদবদল। অভিষেকের অভিষেক আর তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরণ নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। আর সেই নিয়ে প্রথম প্রশ্ন, তৃণমূলের সংসদীয় দলে নাটকীয় রদবদল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে লোকসভার দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে চিফ হুইপের পদ থেকে ইস্তফার ঘোষণা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২৬-এর আগে শাসক দলে কতটা বদলাচ্ছে অভ্যন্তরীণ সমীকরণ? দ্বিতীয় প্রশ্ন, মমতাদি শুধু আমার দোষ দেখে আর যারা ওকে গালাগালি দেয় তারাই সম্মানিত হয়। ওনার কাছ থেকে আমার দাম ফুরিয়েছে। নেত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদের এই ক্ষোভের আড়ালে কিসের ইঙ্গিত? তৃতীয় প্রশ্ন, কেউ নাটক করছে, কেউ পুরসভা দেখছে। দক্ষিণ কলকাতার সাংসদ সহ একাধিক এমপির সংসদে অনুপস্থিতি এবং অনিয়মিত হাজিরা নিয়ে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ মহুয়া মৈত্রকে। এই বিস্ফোরণের মাসুল দিতে হবে কল্যাণকে। চতুর্থ প্রশ্ন, দিদি বলছেন কোঅর্ডিনেশন হচ্ছে না, তাই ইস্তফা। কাকলিকে বলেছি লোকসভায় পেছনের সারিতে আসন দিতে, প্রয়োজনে রাজনীতিও ছাড়ব। পদত্যাগের ঘোষণার পর বললেন ক্ষুব্ধ সাংসদ। বৃহস্পতিবার অভিষেকের সঙ্গে বৈঠক, পাল্টাবে ইস্তফার সিদ্ধান্ত। পঞ্চম প্রশ্ন, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা হবে। রাজ্য সরকারের চিঠির পরেও আগের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। স্বায়ত্তশাসনে কোনো আপোষ নয়, সাফ জানালেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। আরও তীব্র হতে চলেছে সংঘাত। তবে শুরুতেই দেখাবো তৃণমূলের সংসদীয় দলে রদবদল ঘিরে একেবারে নাটক রাজনীতিতে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের সংসদীয় দলে নাটকীয় পরিবর্তন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের লোকসভার দলনেতা নিযুক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই তৃণমূলের চিফ হুইপের পদ ছাড়ার ঘোষণা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উগরে দিলেন ক্ষোভ, ঝরে পড়ল অভিমান। দিদির বক্তব্য হচ্ছে লোকসভায় কোঅর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না, তাই জন্য আমি রিজাইন করলাম। মমতা দিদি দল চালাক, মমতা দিদি ভালো করে চালাক। কেউ থাকে না হাউসে। আমি 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 দেখবো এসএসসি, আমি দেখবো ওবিসি, আমাকে 10:30 থেকে পার্লামেন্টে থাকতে হবে, এটা তো হয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, 4 বারের সাংসদ। তৃণমূল কিংবা তৃণমূল সরকারের হয়ে বহু গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। কিন্তু বেশ কয়েক মাস হলো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ। যদিও দলের শীর্ষ নেতৃত্ব মহুয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাতে যে তিনি ক্ষুব্ধ তা যেমন স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তেমনি দলের একাধিক সাংসদের সংসদে গড়হাজির থাকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। কারা আসে না দক্ষিণ কলকাতার এমপি। ভাবা যায় দক্ষিণ কলকাতার এমপি কখনো লোকসভায় থাকে না? আজকে 5-7 বছর হয়ে গেল, একটা স্পিচ নেই। আর দোষ আমার। মমতা দি আমার দোষ দেখতে পারে, অন্য কারোর দোষ দেখতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে রিকোয়েস্ট করেছে যে 3-4 দিন এখন কাজ চালাতে, চিফ হুইপ হিসেবে কাজ চালাতে। ও 7 তারিখে আসবে। 7 তারিখে আমার সঙ্গে কথা বলে তারপর সবকিছু ঠিকঠাক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি, একই দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার ঘোষণা, আর তারপরেই তৃণমূলের সদ্য পদত্যাগ ঘোষণা করা চিফ হুইপের দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। ভোটের আগে বিরোধীদের হাতে নতুন হাতিয়ার। সুদীপ ব্যানার্জি, কল্যাণবাবু সব একসাথে ছিলেন একটা দলে, আর অভিষেক ব্যানার্জির দলে অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, এই সমস্ত লোকেরা ছিল। এই দুই দলের লড়াই, আর এই দুই দলের লড়াইয়ের কারণেই আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরতে হলো, আজকে কল্যাণ ব্যানার্জিকে সরতে হলো। অতএব অভিষেক ব্যানার্জি কোম্পানি মমতা ব্যানার্জির কাছ থেকে কিছুটা অগ্রগতি ছিনিয়ে নিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পদ থেকে রেজিগনেশন দিয়েছেন। বলেছে কেউ যে এখন অভিষেক দলনেতা, এখন আর তোমার দ্বারা হবে না। অভিষেক দলনেতা, অতএব অভিষেকের মতন করে কাউকে চিফ হুইপ করতে হবে। এটা আরএসএস এর ডিকটাম, আরএসএস এর ডিকটেশন। বিজেপি তা চায়, কে কল্যাণ আর কে মহুয়া আর কে কি নো ম্যাটার, বিজেপি যা চায় তাই হবে।
ভোটের আগে ঘরোয়া কোন্দল প্রকাশ্যে। এবার কি করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন দায়িত্ব প্রসঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং চিকিৎসাধীন থাকায় সাংসদরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে সুদীপদা সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব সামলাবেন। আমরা সুদীপদার দ্রুত আরোগ্য কামনা করছি। সংসদ সংক্রান্ত বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান, তাঁর পরামর্শের অপেক্ষায় রয়েছি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই কাণ্ড বুঝলেন রাজনীতিতেই সম্ভব, শুধু রাজনীতিতেই সম্ভব। দ্রুত পট পরিবর্তন তৃণমূলের জাতীয় রাজনীতিতে। একদিকে অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভার সংসদীয় দলনেতার পদে অভিষেক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সুদীপদার সুস্থ হওয়া অবধি তিনি কাজ করবেন অন্তর্বর্তী সময়টুকু ইত্যাদি এই ইঙ্গিত, কিন্তু বিষয়টা আজ অবধি আপাতত এই দাঁড়িয়েছে। কিন্তু তার থেকে যেটা নাটকীয় ঘটনা সেটা হলো মাত্র 12 মিনিটের এই বৈঠকের পরেই লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগের কথা ঘোষণা করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে বৈঠকে বললেন যে লোকসভায় সংসদীয় দলে কোঅর্ডিনেশন ঠিক হচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করছেন এটা সরাসরি তাঁর বিরুদ্ধে অভিযোগ। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদারকে বলে দেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় পেছনের সারিতে একটা আসন বরাদ্দ করার জন্য। কিন্তু কথা হলো, সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে এই আজকের ওবিসি মামলা, ডিএ মামলা, তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তো লোকসভার বাইরেও আইনজীবী হিসেবেও বেশ অনেকটা জুড়ে আছে। ঠিক এইখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 3টে মন্তব্য আমি প্রথমে তুলে ধরবো। 1, তিনি বলছেন আমার দাম ফুরিয়ে গেছে। 2, মমতাদি দল সামলাক। 3, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তারাই সম্মানিত হয়। আমার প্রথম বক্তা অরূপ চক্রবর্তীর কাছে জানতে চাইব ঠিক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি। অরূপ। সুমন, প্রথমত আজকের এই অনুষ্ঠানে আমি কোনো বক্তব্য রাখার আগে আমি চিন্তা করছিলাম যে আমি কিভাবে বক্তব্য রাখবো, কারণ আজকে যেটা নিয়ে আলোচনা হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা স্বাভাবিকভাবেই পেছনের সারিতে চলে গেছে। আমি একটা টুইট একটু দর্শকদের জন্য দেখাচ্ছি, যে টুইটটায় পরিষ্কার লেখা আছে যে বাংলা বলে কোনো ভাষাই নেই, এক্সিস্টই করে না। There is in fact no language called Bengali. অত্যন্ত অপমানজনক, কালকে আমরা আলোচনাও করেছি। এইটি টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ঘটনাচক্রে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন বা মহুয়া মৈত্র কথা বলছেন, তারা যখন নির্বাচনে লড়েন তাদের ওই ইলেকটোরাল ডিটেলগুলো দিতে হয়, সেটা তো বাংলা ভাষাতেই লেখা থাকে। তো আমি জানি না কোনো বাংলাদেশি নাগরিক এরকম ভাবে জমা দিয়ে লোকসভার সাংসদ হতে পারেন কিনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই কারণে পদত্যাগ করেন। আমি দেখুন, পদত্যাগ বলবো না, পদত্যাগের ঘোষণা। আমি একটা কথা পরিষ্কার বলি, এখানে আমরা তো স্টালিনিস্ট পার্টি নই যে আমাদের স্টালিনিস্ট পার্টিতে দেখবেন কোনো ভিন্ন স্বর থাকতে পারে না। এখানে ভিন্ন স্বর রয়েছে, এবং এটা শুধু স্টালিনিস্ট পার্টি, মানে যারা সো কল্ড রেজিমেন্টেড পার্টি তাদের মধ্যেও প্রচুর ভিন্ন স্বর দেখেছি। তো বিজেপি বলে তারা রেজিমেন্টেড পার্টি। শুনুন, মনে থাকবে নরেন্দ্র মোদীর ওয়ান অফ দ্য অ্যাডভাইজার ছিলেন সঞ্জয় যোশী। সঞ্জয় যোশীকে কেন সরে যেতে হয়েছিল সেই ঘটনা আমরা সকলে জানি। এমনকি মার্গদর্শক লালকৃষ্ণ আদবানিকেও সরে যেতে হয়েছিল। আবার তুমি চাইছো যে সরে যাওয়া শব্দটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি কিছু বলছি না, আমার মুখে বসাবেন না, কারণ এই বিষয়টা দেখছেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো বিষয়ে যদি মতের কোনো অমিল থেকে থাকে নিশ্চিতভাবে সেটা মিটে যাবে, এবং বৃহস্পতিবারের বৈঠকেই সেটা মিটবে, আমরা সকলে আশাবাদী। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় 69, এটা মার্গদর্শনের বয়স কি না, আমি আবারও বলছি বৃহস্পতিবারের মিটিং অবধি অপেক্ষা করুন। আজকে ঘটনা হচ্ছে যে ভয়ঙ্কর আগ্রাসন বাংলা এবং বাঙালির উপরে চলে আসছে প্রতিনিয়ত প্রতিদিন, আজকেও যার সাক্ষী হয়েছে আমরা, সেই জিনিসটা যেন কোনোভাবেই পেছনের সারিতে না যায়। প্রত্যেক বাঙালির সামনে দাঁড়িয়ে এই ঘটনাটা সোচ্চারে প্রতিবাদ করা উচিত। দ্বিতীয়ত, অরূপ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে দিয়েছেন, আমি বলছি ধরো খুব সবথেকে নিরামিষ প্রশ্নটাই ধরো, যে সংসদে হাজিরা, সংসদে অনুপস্থিত থাকছেন সাংসদরা, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো দলের পক্ষেই। সংসদে যেরকম সাংসদরা অনুপস্থিত থাকছেন, তেমনি যদি তৃণমূল সংখ্যা দিয়ে বলছেন 28 জনের মধ্যে 10-12 জন উপস্থিত থাকেন, সেটা নিশ্চিতভাবে কল্যাণদা, দেখুন কল্যাণদা নিজে পার্লামেন্টে আমাদের দলের চিফ হুইপ ছিলেন, কল্যাণদা সেই তথ্য নিয়ে বলেছেন। তেমনি কল্যাণদা আরেকটা তথ্য
আমাদের কাছে যতটুকু রয়েছে আমরা জানি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে স্পেসিফিক সাংসদের কথা বলা হলো একটু আগে, আমি জানি তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা সবচেয়ে বেশি প্রশ্ন লোকসভায় করেছেন তাদের মধ্যে অন্যতম মালা রায়ও লোকসভায় সবচেয়ে বেশি প্রশ্ন যারা করেছেন তাদের মধ্যে 3 জনের মধ্যে মালা দিয়ে রয়েছেন, যেই প্রশ্নের জবাবে কার্যত হিমশিম খেতে হয়েছে। কদিন আগে আপনাদের অডিও ভিজুয়ালও দেখা গিয়েছে যে 100 দিনের কাজ সংক্রান্ত প্রশ্ন, সেটাও মালা রায়ের প্রশ্ন ছিল। আমি আবারও বলছি, এটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন বিষয়টা, বৃহস্পতিবারের মধ্যে বিষয়টা মিটে যাবে। আমরা অত্যন্ত খুশি এই কারণেই যে এবার পার্লামেন্টে লোকসভায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল আজকে কঠিন সময়, যেই সময় বাংলা এবং বাঙালির উপর আগ্রাসন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে, এসআইআর এর নাম করে বাঙালিকে বেনাগরিক করার একটা প্রয়াস করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশলী নেতৃত্ব পার্লামেন্টের বুকে সোচ্চারে প্রতিবাদ জানাবে এবং সেই প্রতিবাদ বাংলা এবং বাঙালির যে ভূমিকা, গৌরবোজ্জ্বল ভূমিকা, সেটা স্বাধীনতা সংগ্রাম থেকে আজকের দিন পর্যন্ত সেটাকেই এস্টাবলিশ করবে। আমি আবারও বলছি, কোনো পার্টির মধ্যে মতের বিরোধ থাকতে পারে, দেখুন সংবাদ মাধ্যমের মধ্যেও তো মতের বিরোধ থাকতে পারে, ভাইয়ে ভাইয়ের মধ্যেও মতের বিরোধ থাকতে পারে, কিন্তু সংবাদ মাধ্যম দিনের শেষে সরকারকেই প্রশ্ন করে। তেমনি এখানেও মহুয়া মৈত্র বা কল্যাণ ব্যানার্জি মতের বিরোধ যাই থাক, দুজনের প্রশ্নেই নাস্তানাবুদ হবে নরেন্দ্র মোদীর সরকার, যারা বাঙালির উপর আক্রমণ হয়েছে। দেখুন, সাধারণভাবে অরূপ বাড়তি সময় চায়, আজকে আমি বাড়তি সময় ও চাইনি, আমি ওকে বাড়তি সময় দিয়ে ওর বিড়ম্বনা বাড়াতে চাই না। কিন্তু ঠিকই যে একটা একেবারে সন্ধে অবধি 4:30 অবধি প্রায় কেউ জানতো না যে এই ধরনের একটা বিস্ফোরণ। একদিকে কিন্তু খবরের দিক থেকে অত্যন্ত বড় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যতদিন না সুস্থ হচ্ছেন তার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় পালন করবেন। এই খবর সামনে আসতে না আসতে সঙ্গে সঙ্গে পরের বিস্ফোরণটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে তিনি একদম নিজের পদত্যাগ ঘোষণা করলেন। আমি ঠিক এই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু বেশ কয়েক দশকের। একদিকে আগেই বললাম যে সিঙ্গুর নন্দীগ্রামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের একাধিক মামলা থেকে এখনও আমি বলছি যে কন্টিনিউয়েশনটা একেবারে সেই দিন থেকে আজকেও একই রকম গুরুত্বপূর্ণভাবে চলছে। সেটা হচ্ছে এই ওবিসি মামলা, আজকে যে মামলা উঠেছিল, আগামীকাল আবার উঠতে চলেছে সেই ডিএ মামলা, এই সমস্ত মামলার সঙ্গে আইনজীবী হিসেবে একেবারে ওতপ্রোতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জড়িত আছেন। কিন্তু আমি বলছি এই যে সম্পর্কের সমীকরণ, দীর্ঘদিন একটা সম্পর্ক চলার ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় প্রশংসাসূচকই বক্তব্য বলতে শোনা গেছে। প্রকাশ্যে কোনো তিরস্কার বা আমরা অন্তত মনে করতে পারছি না। আজকের মাত্র 12 মিনিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে কি হলো সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব, কিন্তু তার আগে 2019-এর 24শে এপ্রিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নানা কথা বলেছেন আমার সঙ্গে ঝগড়াও করে বলে একেবারে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন যে ওর মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা গুণও আছে, ও কিন্তু সততার দিক থেকে ওর কোনো তুলনা হয় না, সংসদেও খুব লড়াই করে। এই সার্টিফিকেট প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 2019-এর 24শে এপ্রিল। দুটো একবার মনে করিয়ে দিই খুব তাড়াতাড়ি। ভোট কল্যাণ ব্যানার্জি ও সিম্বলটা 1 নম্বরেই আছে, ও অবশ্য সবসময় 1 নম্বরেই থাকে। আমার সাথে ঝগড়াও করে, লড়াইও করে, আবার দুর্গাপূজার সময় শ্রীরামপুরেই পড়ে থাকে। ওর কিন্তু একটা গুণ আছে, ও কিন্তু সততার দিক থেকে ওর কোনো তুলনা হয় না এবং পার্লামেন্টেও খুব লড়াই করে। এই সম্পর্ক আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে আমি একা আর কত দিক সামলাবো, মমতা দিয়ে এবার ভালো করে দল চালাক, তখন সম্পর্কের সমীকরণ বাইরে থেকে বোঝা আমাদের সম্ভব হয় না, কিন্তু বোঝা যায় যে অভিমান কিছুটা হয়তো দলের প্রতি এবং একটা বড় অংশ দলনেত্রীর প্রতিও। ঠিক কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে, দ্বিতীয় অংশ শুনুন। দিদির বক্তব্য হচ্ছে লোকসভায় কোঅর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না, তাই জন্য আমি রিজাইন করলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আসবে না, কাকলি মাঝে মাঝে থাকবে, সব দায় দায়িত্ব কি আমি ঘাড়ে একা নেবো? তা আমার দ্বারা যখন হচ্ছে না তখন আমি রিজাইন করবে, এটাই ভালো। দিদি বলছে ঝগড়া করছে, আমাকে যদি কেউ গালাগাল দেয় তাতে আমায় সহ্য করতে হবে? আমি তো সহ্য করতে পারবো না এসব। মহামৈত্র তো গালাগাল দিয়েছে, তো দেখেছেন তো কি বলেনি? দলকে জানিয়েছি, দল তারপর বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে এখন আমাকে দোষারোপ করছে, অর্থাৎ আমি রিজাইন করে দিলাম। মমতা দিদি দল চালাক, মমতা দিদি ভালো করে চালাক। আমাকে যদি বলে যে কোঅর্ডিনেশন করা হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় নেই দীর্ঘদিন, কাকলি গোষ্ঠ মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। আমাকে রাজ্যের অনেক মামলা দেখতে হয়, আমি দেখবো এসএসসি, আমি দেখবো ওবিসি,
আমাকে 10:30 থেকে পার্লামেন্টে থাকতে হবে, এটা তো হয় না। কেউ থাকে না হাউসে, কেউ কেউ শাড়ি পরে সেজে গুজে আসে, একটুখানি নরেন্দ্র মোদী মুর্দাবাদ করে চলে যায়, হয়ে গেল। তা আমার নাম, আমি যখন পাচ্ছি না তখন আমাকে ছেড়ে দেওয়া উচিত, আমি ছেড়ে দিয়েছি। নতুন যারা আছে তারা করবে, তারা ভালো করে নিশ্চয়ই করবে, দল ভালো করে চলুক। কাকলি ডেপুটি স্পিকার, কাকলিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমার সিটটা যেন ব্যাক বেঞ্চে অ্যালট করা হয়। আঙুল তো আমার দিকে। তো দিদির যখন অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে আমি ছেড়ে দিচ্ছি। আমি তো বলেছি দিদি যেদিনকে বলবে আমি সেদিনকে রাজনীতি থেকে ছেড়ে চলে যাব। দিদি যেদিনকে মনে করবে যে আমার রাজনীতি টাকার দরকার আমি সেদিনকে ছেড়ে চলে যাব। চিফ হুইপের দিকে আঙুল তুলেছে মমতাদি, চিফ হুইপের থেকে রিজাইন করে দিলাম। মমতাদি তো আজকে বলেছে যে আজকে যে লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না, তা লোকসভায় এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন না। এর আগের লোকসভায় এলে চুপ করে বসে থাকতেন। সামলাতে হবে, আমাকে সারাদিন পার্লামেন্টে থাকতে হবে, এটা তো হয় না। 10:30 থেকে তো সুপ্রিম কোর্টে হয়। তো আমার দোষে যখন হচ্ছে না তখন আমাকে ছেড়ে দেওয়া ভালো নয়, আমি ছেড়ে দিলাম। দেখুন, আবার বলছি 12 মিনিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, তার একটা অংশ পরে বিস্তারিত আলোচনায় আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি যে অভিষেক আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করবে, দলের কি হুইপ আছে সেটা আমার সঙ্গে কথা বলে অভিষেক ঠিক করবে, পার্টির তরফে কথা বলবে, কারা কথা বলবে সংসদে সেটা অভিষেক আমার সঙ্গে কথা বলে ঠিক করবে। এইখানে একটা জল্পনা আছে, যে জল্পনা আমি জল্পনা স্তরেই রাখছি, তার কারণ আমি নিশ্চিত জানি না। বলা হচ্ছে যে অপারেশন সিঁদুর পরবর্তী বক্তব্যের জন্য বক্তার তালিকায় নাকি সংসদে মহুয়া মৈত্রের নাম রাখা হয়েছিল, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে আপত্তি ছিল। আমি আবার বলছি, যেহেতু আমি দুপক্ষের সঙ্গে সমানভাবে যাচাই করে দেখিনি, আমি এটাকে জল্পনা স্তরেই রাখলাম। কিন্তু আমার প্রশ্ন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার ব্যর্থতা, কেন বলছেন? তার কারণ দেখুন, এই মিটিংয়ে দলের কি হুইপ আছে, অর্থাৎ কোনো বিষয়ে দলের কি মত এবং কে বলবেন, এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয় করে ঠিক করবেন। আমি বলছি চিফ হুইপের মূল কাজ কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিকই বলছেন যে এই সমন্বয় করা এবং দলের তরফে বক্তাদের ফাইনালাইজ করা, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক করতেন কোনো বিষয়ে কি নীতি নেবে দল এবং কে সংসদে বলবে সেই বিষয়। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আমার দাম ফুরিয়ে গেছে, আমি ইনএফেক্টিভ হয়ে গেছি, মমতাদি দল সামলান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তারাই সম্মানিত হয়। আমি আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের বিশ্লেষণে যাব। দেখুন, বাঙালিদের যে গর্ব করার জায়গা সেটা হচ্ছে মূলত রাজনৈতিক সচেতনতার জায়গা আর কি, এবং তার ফলে আজকে ভারত 6 রানে জিতেছে। কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ 6 দুগুণে 12 মিনিটের তৃণমূলের এই বৈঠক, ফলে এই নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। এবং বিশেষ করে তৃণমূল সম্পর্কে যখন কোনো রাজনৈতিক আলোচনা হয় আর কি, তখন এটা বারবার বলতে হবে যে কল্যাণবাবু এবং কুণালবাবু এই দুজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রকৃত বিশ্লেষক। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যে সমালোচনার জায়গাগুলো আমরা করি তার থেকে অনেক বেশি জনসমক্ষে করেন কুণালবাবু এবং কল্যাণবাবু। ফলে আমরা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারি যে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করলেও আমাদের উপর কেউ বিরক্ত হবেন না, কারণ তারা দুজন মিলে অনেক বেশি সমালোচনা করেন। দেখুন, আজকের এই ঘটনাটা যে ঘটবে সেটা অনেক দিন আগে কুণালবাবু কিন্তু বলেই দিয়েছিলেন, যে সুদীপবাবুর অসুস্থতা বা এই বিষয়গুলো বেশ অনেক দিন আগে বলেছিলেন। ফলে এটা কিন্তু এই দেয়াল লিখন কিন্তু লেখা হয়ে গিয়েছিল। এবার যখন রাজনৈতিক বিশ্লেষণে আসবো তখন কল্যাণবাবু সম্পর্কে বলতে গেলে যে ক্যারেক্টারাইজেশনগুলো আমরা করতে পারি, এক হচ্ছে দেখে মনে হয় একটু রকচটা মানুষ, দাপুটে বক্তা, ভাষার ওপর সবসময় যে খুব ভালো নিয়ন্ত্রণ থাকে এমনটা নয়, এবং উনি যে কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে বলেন এবং আমরা অনেকেই বিশ্বাস করি যে ওনাকে তৃণমূল করে খেতে হয় না, এটা পশ্চিমবঙ্গের নিরিখে খুব গুরুত্বপূর্ণ। ফলে উনি যে সাহস করে এত কথা বলতে পারছেন তার কারণ ওনাকে তৃণমূল করে খেতে হয় না, ওনার সত্যি কিচ্ছু যায় আসে না। এবার যেটা এর পরের যে পয়েন্টে আমরা আসতে পারি সেটা হচ্ছে যে প্রয়োজন ফুরিয়েছে, যে কথাটা বারবার আসছে যে উনিও বলছেন কোঅর্ডিনেশন হচ্ছে না। এখন তৃণমূল কংগ্রেস তার আবার কোঅর্ডিনেশন, এই যুক্তিটা কিন্তু খুব একটা রাজনৈতিকভাবে দাঁড়াচ্ছে না। তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষে, তিনি সবটাই কোঅর্ডিনেট করেন এবং তার ফলে তার সময়ও একটু কমে যায়, রাজ্যের বিভিন্ন কাজকর্ম তিনি আর দেখতে পারেন না, কারণ তৃণমূল কংগ্রেসটা কোঅর্ডিনেট করতে হয়।
আর তারপরে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারতান্ত্রিক যে কথাটা বলা হয় সে গান্ধী পরিবারেও আছে, তৃণমূল পরিবারেও আছে, ফলে তারা 1 এবং 2। ফলে সেক্ষেত্রে একথা সত্যি, কল্যাণবাবু যত ভালোই বলুন, যত ভালোই কোঅর্ডিনেট করুন, কিচ্ছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলেই পরিবার ভিত্তিক এই দলটিকে চালাবেন। 3 নম্বর বক্তব্য যে কথাগুলি উনি বলেছেন, অনিয়মিত সাংসদ, নিয়ম করে সকলে আসেন না, সে তো যারা অভিনয় করেন এরকম বড় বড় যারা আছেন তারাও গেছেন, তারা একদম সময় পাননি। এবং বারবার করে কথা বলতে হয়, যদি কল্যাণবাবু আশা করে থাকতেন যে হীরেন মুখার্জি, সোমনাথ চ্যাটার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত, গুরুদাস দাশগুপ্ত এরা তৃণমূল কংগ্রেস হবেন, তাহলে আমার ধারণা সেই জায়গায় একটা রাজনৈতিকভাবে ভুল ভাবছেন। যারা আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটাই যথেষ্ট ভালো। আমরা তৃণমূল কংগ্রেসকে মোটের ওপর যা দেখছি, রাজ্যের ক্ষমতায় থাকা বা নিম্নবিত্ত মানুষের উন্নয়ন ছাড়া মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের রিপ্রেজেন্ট করবে একটা মতাদর্শের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস, এই ধারণাটা আমার মনে হয় এই ভুল ধারণা মানুষের রাখার কোনো কারণ নেই। উনি বলেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তারা আরও বড় পদ পায়। একেবারে সত্যি কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল রাজনৈতিক কৌশল, বহু বছর ধরে আমরা দেখেছি যে বারবার করে যারা যত বেশি নেত্রীকে গালিগালাজ করেছেন, সত্যি অন্য কোনো মানুষ এইরকম জিনিস সহ্য করে তাদেরকে দলে নিয়েছেন এবং পদ দিয়েছেন খুব একটা হয় না। এর বাইরে রাজনৈতিক আলোচনা কি থাকতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেন্দ্রে দিয়ে দেয়া যায়, এই যে একটা 2026 নির্বাচনের আগে মোটামুটি বাংলা বাঙালি নিয়ে বিজেপি যে ধরনের একটা আত্মঘাতী পথে এগোচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস 250 পাবে না 293 পাবে, এই আলোচনা তো বারবারই হবে। বিজেপি খুব একটা আসন টাসন চাইছে না। এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা রাজনীতি করে খান তারা তো প্রার্থী হতে চাইবেন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, পুরনো এবং নতুন তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়ে কেন্দ্রে ব্যস্ত থাকলে পশ্চিমবঙ্গে অশান্তিটা দলের মধ্যে কম হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে সুবিধা হবে। আর সুজন চক্রবর্তী কি যে নতুন কথা বললেন, RSS TMC যোগাযোগ, এই একই কথা বহু বছর ধরে বলে যাচ্ছেন এবং একটা ভোটও তৃণমূল বিজেপির বাইরে পড়ছে না। সুতরাং মোটের ওপর রাজনৈতিক বিশ্লেষণের যে জায়গা, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসেই এতে তাদের কোনো অসুবিধা হবে বলে আমার একেবারে মনে হয় না। আমার বেশি কিছু বলার নেই। শুভময়দা শুরু করলেন যেহেতু আজকে ইন্ডিয়ার ছড়ানে ম্যাচ জেতা নিয়ে, এবং তার অন্যতম কারিগর মোহাম্মদ সিরাজ। আমি জানি না আগামী দিন সিরাজকেও কি রাষ্ট্রবাদী বলা হবে না অন্য দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হবে, সেটা বোধহয় যারা এই সন্ত্রাসবাদ চালাচ্ছে তারা বলতে পারবেন ভালো। বেশ, আমি যেহেতু কথাটা উঠেছে, আমার হঠাৎ শুভময়দার কথা শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল যে দেখুন, নেত্রীকে যিনি যত আক্রমণ করবেন তার তত সম্মান পাবেন। আমি বলছি কিন্তু তৃণমূলের রাজনীতি যদি দেখেন, এখানে একটা বিরল বিষয় কিন্তু দশকের পর দশক ধরে হয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজনের নাম বলতে বলা যায়, যে একটা সময় প্রত্যেকটা সাক্ষাৎকার লক্ষ্য করবেন যখন তিনি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, যে কে প্রাথমিকভাবে দায়ী, সীতারাম কেশরী টেশরী নাম আসছে, কিন্তু মূল হচ্ছেন সোমেন মিত্র। তার জন্য তাকে দল ছাড়তে হয়েছে বলে নেত্রী বহুবার বলেছেন। সোমেন মিত্রকে কিন্তু তিনি পরবর্তীকালে দলে নিয়েছেন, সম্মান দিয়েছেন, সাংসদ করেছেন। আচ্ছা, সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য তার সম্পর্কে, মানে বামেরা ব্যবহার করেছে দশকের পর দশক ধরে। সৌগত রায়, সৌগতদা সুস্থ হয়ে উঠেন। সৌগতদা যখন কংগ্রেসের হয়ে নির্বাচনে নামলেন, একেবারে সরাসরি কটাক্ষ নয়, যে ভাষায় নেত্রীকে আক্রমণ করেছেন, কিন্তু পরবর্তীকালে সৌগত রায় এসেছেন। তার থেকেও বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে তাকে গ্রহণ করেছেন এবং সম্মান দিয়েছেন। আমি বলছি খুব ইন্টারেস্টিং, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে যেটা বলেছেন, তৃণমূলের ক্ষেত্রে ভেবে দেখবেন বহুজনের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি যে যারা যত গালিগালাজ করেছে তারা তত সম্মান পেয়েছে। আমি বলছি কল্যাণদার কটাক্ষে কেউ ফিজিক্যাল কথাটাও আনতে পারেন, যে লালু আলম, বাদশাহ আলম পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে তাদের কি সম্পর্ক, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু আক্রমণের ক্ষেত্রে কিন্তু একটা প্রায় একটা সূত্র সম্পূর্ণ অগোচরে হয়তো বলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকে মাঝে মাঝে আক্রমণ করি তো, মানে চট করে ভাববেন না যেন যে উৎসাহ আছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার। না, আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আমার এই বলতে বলতে মনে পড়ছে, আপনি যেহেতু আবার ক্রিকেট নিয়ে শুরু করলেন, আগামী দিন নতুন কোনো দাবি উঠবে কিনা যে সিরাজের নামটা শ্রীরাজ বা স্বরাজ করে দেওয়া হবে কিনা, যেরকম ভাবে সেশনের নাম বদলে দেন বিজেপিরা? আমি দ্রুত আরেকবার দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারের একটা তৃতীয় অংশ তে বলছেন যে তিনি সব থেকে বেশি কাজ করেন বলে তিনি দাম পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি কিভাবে লোকসভা চালাতে হয়। আমি বলছি এই প্রত্যেকটা বাক্যবন্ধের মধ্যে কিন্তু একটা তীব্র অভিমান কাজ করছে। আমি এর বিশ্লেষণে আসবো, কিন্তু কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ ব্যানার্জি দিনের পর দিন আসবে না, তারপরে আমার বলতে হবে না? সে যদি অসুস্থ হয়ে থাকে আমার দোষ? আমি কি একা লোকসভা চালাবো নাকি? কাকলি গোষ্ঠীতে অর্ধেক দিন থাকে না,
আমার দোষ। এসব কথা তো লোকসভায় অনেকদিন বলেছি। লোকসভায় কটা মেম্বার থাকে বলুন তো? সব তো বাড়িতে বসে থাকে। সৌগতদা এবারে অসুস্থ হয়েছে, ঠিক আছে, সৌগতদা সবসময় করে। পার্থভৌমিক কখনো লোকসভায় আসবে না, অরূপ চক্রবর্তী লোকসভায় আসবে না, দক্ষিণ কলকাতার এমপি মালা রায় একদিন মাত্র আসবে। আপনি কি বলছেন? দেব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কি করে লোকসভা চালাতে হয় মমতাদি জানেন? কারা আসে কারা আসে না? দক্ষিণ কলকাতার এমপি, ভাবা যায় দক্ষিণ কলকাতার এমপি কখনো লোকসভায় থাকে না? থাকি কাকলি যখন যখন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। প্রতিমা মণ্ডল থাকে, সাইনি থাকে, মৌয়া থাকে, বাপি হালদার থাকে, আবু আক্তার থাকে, আবু আমাদের মুর্শিদাবাদের এমপি থাকে। এই তো মাত্র কজনকে নিয়ে চলে। কীর্তি আয়ার থাকে। তাদের তো কখনো বলে না কেন তোমরা লোকসভা করো না? আমার দোষ। যারা এমপি বানিয়েছেন তারা কেউ আসে না, বাঁকুড়ার এমপি আসে না। আর সব এমপি ঘুরে বেড়াচ্ছে, কেউ নাটক করছে, কেউ থিয়েটার করছে, কেউ লোকসভাতে বসে রয়েছে, কেউ কর্পোরেশন দেখছে। আর দোষ আমার? কোঅর্ডিনেশন হচ্ছে না, চাইটানোর জন্য গলা একমাত্র কল্যাণ ব্যানার্জি। দল জানে, দল কোনো স্টেপ নেয় না, দল তাদের বলে না আসতে। মমতা দিয়ে আমার দোষ দেখতে পারে, অন্য কারোর দোষ দেখতে পারে না। আমার দাম ফুরিয়ে গেছে, আমার দাম ফুরিয়ে গেছে, ছেড়ে দিন। আমার আজকে 6 বছর 7 বছর হতে চললো, একটা মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলেনি লোকসভাতে। অরূপ চক্রবর্তী বাঁকুড়া একদিন একটু মাত্র কথা বলেছে। বরঞ্চ আমাদের ঝাড়গ্রামের এমপি থাকে, পরলোকের ছেলেও নই, আমি অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়েও আসিনি। আমি সবচেয়ে বেশি কাজ করেছি, সবচেয়ে বেশি স্লোগান দিয়েছি, তাই জন্য আমি ইনএফেক্টিভ। আর যদি আপনি হার্ভার্ড, অক্সফোর্ড, ভালো বিশাল দামি শাড়ি পরে ভালো ভালো ইংরেজি বলেন, তার মধ্যে এফেক্টিভ এখন আর দলের কাছে কিছু নেই। আমি হচ্ছে সবচেয়ে ইনএফেক্টিভ। যথেষ্ট হয়েছে, অনেকদিন আমি চিফ হুইপের কাজ করেছি, ফিনিশ। যারা ভালো কাজ করে তাদের দাম পাওয়া যায় না, যারা সমালোচনা করে না, যারা মমতাদিকে গালাগাল দেয়, তিনি তাদেরকে সম্মানিত করে। দেখুন, আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি জানি না আমার সঙ্গে একমত হবেন কি না, যে একটা এতদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে যা বলেছেন, অনেক সময় একেবারে শিরোনামে চলে এসেছে, বড় খবরের দিক থেকে বড় খবর হয়েছে, কিন্তু একটা সম্পূর্ণ নতুন ঘটনা আজকে ঘটলো। প্রত্যেকটা বক্তব্য যদি পাশাপাশি রাখেন, সেটা হচ্ছে আজকের অভিমান কিন্তু সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর বিরুদ্ধে। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিরকাল বলতেন যে আমি দিদিকে দেখে দল করি, ওই একটা ছবি সরিয়ে নিন, আমরা কেউ কিছু নয়। আজকে শুভ্রজিৎ আমার সহকর্মী যখন জিজ্ঞেস করছেন যে আপনি তো এরম বলেছিলেন, তিনি বক্তব্যটা অস্বীকার না করে যে হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এখন আমার ওপর সেই ভরসা নেই, আস্থা নেই। আমার নাম করেননি, কিন্তু কোঅর্ডিনেশন তো আমার করার কাজ, কোঅর্ডিনেশন হচ্ছে না মানে আমি পাচ্ছি না, সেই জন্য আমি পদত্যাগ করেছি। মানে এই প্রত্যেকটা বাক্য যে আমার দাম ফুরিয়েছে, মমতাদি দল সামলাক, এবং সবথেকে বেশি যারা গালাগালি করে মমতাদিকে তারা সবথেকে সম্মানিত হয়, এই প্রত্যেকটা কথার বটম লাইন একটাই হতে পারে, সেটা হচ্ছে তীব্র অভিমান, এবং এই প্রথম সম্ভবত প্রকাশ্যে তীব্র অভিমান নেত্রীর প্রতি। আমি জানি না রবীন্দ্রনাথ দা একমত হবেন কিনা। দেখুন, একটা কথা প্রথমেই বলতে হয়, যে কোনো দলেই প্রাকৃতিক নিয়ম বা স্বাভাবিক নিয়ম অনুযায়ী নতুন মানুষেরা নেতৃত্বে উঠে আসেন, পুরনোরা আস্তে আস্তে চলে যান। কিন্তু যখন একটা অত্যন্ত অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে একটা দলের নেতৃত্বের বদল হয়, তখন বলতেই হয় যে দলের খুব দুর্দিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের সম্পদ, এটা মানতেই হবে। কেন বলছি, উনি প্যারাশুটে করে উপর থেকে নেমে আসেননি, বা লিফটে করেও রাজনীতির ময়দানে হঠাৎ করে উঠে আসেননি। অর্থাৎ উনি দুঃখের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে খেটে খেটে রাজনীতি করে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন, যেটা সুখের সময়ে যারা রাজনীতি করছে তাদের পক্ষে কিন্তু বোঝা মুশকিল। এটা গেল প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে, তিনি যেটা একটু আগে শুভময় বললেন, যে উনার রাজনীতি কিন্তু পেশা নয়, প্রথিতযশা উনি আইনজীবী, সুতরাং উনার রাজনীতি করে উনাকে খেতে হয় না। অনেককেই আমরা জানি রাজনীতি করে খেতে হয়, তার বাইরে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই রাখতে পারি। তৃতীয়ত, তিনি 20 বছরের সাংসদ, এই একজন বাগ্মী, অভিজ্ঞ, এবং তার সঙ্গে আমরা বলবো যে বর্ষিয়ান নেতা। এইরকম একজন নেতা তো যে কোনো দলের সম্পদ। অথচ দেখুন, এই রকম একজন নেতাকে সুখের সময় আসা একজন
সাংসদ মহুয়া মৈত্র দিনের পর দিন আক্রমণ করে যাচ্ছে, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দলকে জানিয়ে উনি পাচ্ছেন না। এবং সেটা কি ধরনের ভাষা, কুৎসিত ভাষা, সেটা আপনারা দেখেছেন, মানে গতকালের যে ইন্টারভিউ সেটাতেও দেখেছেন, বা তার আগেও উনি বলেছেন, একাধিকবার বলেছেন। তাহলে এই কুৎসিত ভাষায় আক্রমণ করছে, অথচ তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কে মহুয়া মৈত্রের পিছনে কে আছে? কার মদতে এই সাহস উনি পাচ্ছেন যে একজন বর্ষিয়ান এইরকম নেতা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুঃখের দিনে ছিলেন, তাকে 20 বছর ধরে যে সাংসদ, তাকে অনায়াসে আক্রমণ করে যাচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 বছর আগে যা হয়ে গেছে, উনি এর মধ্যে নেই। কিন্তু একটা সন্দেহ কি থেকে যায় না যে তার পেছনে কেউ না থাকলে, এই জিনিসটা করবার মতো সাহস, মদত যদি না থাকে, তাহলে এই স্পর্ধা উনি দেখাতে পারতেন। দেখুন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই প্রথম পছন্দের তিনি নেতা হবেন। যে বিরোধী দল নেতা, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হন, তাহলে তাকে কাকে নিয়ে আসা যাবে? নিশ্চয়ই তাকেই নিয়ে আসবেন, যিনি তার খুব ঘনিষ্ঠ। এবং এটা করে কিন্তু তিনি একই সঙ্গে বুঝিয়ে দিলেন যে এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা দুজনে মিলেই সংসদটাকে চালাবেন। তৃতীয় কোনো পক্ষের এখানে গুরুত্ব নেই, বা তাকে তিনি আস্তে হস্তক্ষেপ করতে দেবেন না। অর্থাৎ নতুন প্রজন্ম এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে নিয়েই চালাবেন। কিন্তু এর ইম্প্যাক্টটা কি হতে পারে? দেখুন, বারবার করে অরূপ চক্রবর্তী বললেন এখানে যে খুব প্রত্যয়ের সঙ্গে বৃহস্পতিবারেই মিটে যাবে, অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরই ফোন করেছিলেন এবং ফোন করে বলেছেন 3-4 দিনের জন্য চালিয়ে দিতে। এই কথাটা কিন্তু খুব মারাত্মক। 3-4 দিনের জন্য চালিয়ে দিতে উনি এসে খুব ব্যাপারটা দেখবার চেষ্টা করবেন। আপনারা আজকের বৈঠকের যে গতি প্রকৃতি, সেটা দেখে কিন্তু এই স্বল্প সময়ে একটা সিদ্ধান্ত হয়ে গেল, এবং যেখানে নেত্রী কোনো কথা শুনতে চাইলেন না, নেতৃভিত্তিক দল, যেখানে তার উপরে কথা বলবার কেউ নেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাম ফুরিয়েছে, সেটা আমরাও বুঝতে পারছি। এবং সব শেষে আমি যেটা বলবো, আরে কাজের লোককে তো তৃণমূল চায় না, মমতা বন্দ্যোপাধ্যায় চান না। জহর সরকার বসেছিলেন দিনের পর দিন, কটা বক্তৃতা দিতে দিয়েছেন? সুতরাং কাজের মানুষ যারা থাকে, তারা যে সংসদে বলবার জায়গা পায় না তৃণমূল দলের তরফ থেকে, এটা বারবার প্রমাণিত। যারা কাজে বলতে পারে না, সেই রকম মানুষদের কিছু পাতা দিয়ে তাদেরকে বলবার ব্যবস্থা করে দেওয়া হয়। আমি রবীন্দ্রনাথ বাবু দুটো বিষয়ের সঙ্গে একেবারেই সহমত নই। প্রথম কথা, জহর সরকার যতদিন রাজ্যসভায় ছিলেন একাধিক বক্তৃতা এখন ইউটিউবে সেগুলো পাওয়া যায়। দ্বিতীয় কথা, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শুনুন, এটা নতুন কিছু নয়। সুভাষ চক্রবর্তী ভার্সেস বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দাপুটে মন্ত্রী, প্লিজ আপনি শুনে নিন, তারপর বলবেন নিশ্চয়ই। সেই সময় অভিযোগ উঠেছিল, এবং সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে যখন সল্টলেকে ভোট লুটের অভিযোগ বুদ্ধবাবুর দিক থেকে ঘুরিয়ে করা হয়েছিল, তখন বলা হয়েছিল আপনার হয়ে যারা ভোট করে কিশোর ভারতী স্টেডিয়ামে তারা সংস্কৃত কলেজের অধ্যাপক নাকি। এই জায়গায় তরজা গিয়েছিল। কংগ্রেসের G23 গ্যাংয়ের সাথে রাহুল গান্ধী এবং বাকিদের সঙ্গে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকবে। আরে জহর সরকার লিস্টেড স্পিকার, উনি একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে কথা বলছেন, উনার মতো একজন লোক বলবেন, লিস্টেড স্পিকার থাকতেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, যে ন্যারেটিভ নামানোর চেষ্টা করছেন ওই সুজন বাবুকে, তো ওই জন্য সুজন বাবু শূন্য হয়ে গিয়েছেন, পারবেন না সেভ করতে। সুজন বাবুর সঙ্গে বলে লাভ নেই। শুনুন, একটা পয়েন্ট হচ্ছে, আমি রবীন্দ্রনাথ দার ভীষণ প্রতিবাদ করছি আর কি, তীব্র প্রতিবাদ আর কি। সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পদ। মানে কল্যাণবাবু আজকে অভিমান করেছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সম্পদ বললে অনুব্রত মণ্ডল, কাজল শেখ এরা অনেক বেশি অভিমান করবে। আর দ্বিতীয় হচ্ছে 3-4 দিনের ব্যাপারটা আপনি জানেন না, অরূপবাবু জানেন, ওই জন্য বৃহস্পতি বলেছেন, সোমের পর বৃহস্পতি একদম 3-4 দিনে মিলবে। আপনি তো জানেন, আপনি বলে গেলে সুবিধা। আপনাকে একা সিপিএম কেন সম্পদ বলবে বলুন? এখানে সবাই বলে আপনি নাকি প্যাসিভ, তা আপনি আমাদের সম্পদ হয়ে যান, অসুবিধার তো কিছু নেই। একদম। আমি এখান থেকে আমি শুধু তথ্যের খাতিরে বলবো যে এই আইনজীবী এবং রাজনীতিবিদ, এই কম্বিনেশন কিন্তু ব্যারিস্টোক্রেসির সময় থেকেই ভারতবর্ষে গোটা দেশে বিভিন্ন প্রদেশে এবং অবশ্যই পশ্চিমবঙ্গে চলে এসেছে। অশোক সেন থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে অজিত পাঁজা, এরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে
অত্যন্ত নামী এবং কোট আনকোট কস্টলি আইনজীবী ছিলেন, তা সত্ত্বেও ফুল টাইম রাজনীতিবিদ হিসেবে নানা পদ সামলেছেন, পাশাপাশি কোর্টের কাজও করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়র ছিলেন তখন একাধিক মামলার তিনি গুরুত্বপূর্ণ মামলার আইনজীবীও ছিলেন। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেহেতু রবীন্দ্রনাথ দা প্রসঙ্গটা তুললেন, যে মহুয়া মৈত্রের সঙ্গে সরাসরি একেবারে কখনো নাম করে এবং বেশিরভাগ ক্ষেত্রে নাম না করে সংঘাত, তা মাঝে মাঝেই কিন্তু শিষ্টতার এই গোটা বিতর্কটা কোন পক্ষ বলবো না, দুপক্ষ থেকেই শিষ্টতার যে লক্ষণ রেখা সেটা বোধহয় অতিক্রম করে গেছে। খুব সম্প্রতি একেবারে কয়েকটা ঘটনা একটু মনে করিয়ে দেব। বিধানসভা ভোটের আগে নতুন করে মাথাচাড়া দিল তৃণমূলের দুই সাংসদের পুরনো দ্বন্দ্ব। ফের সরাসরি সংঘাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। দলের মুখ্য সচেতকের পদ ছাড়ার ঘোষণা করলেন। সোমবার দিল্লির পার্টি অফিস থেকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদরা। সেখানে ঢোকার মুখে মহুয়া মৈত্রকে দেখে কটাক্ষের সুর শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। এরপর এ নিয়ে আর রাগঢাক করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, দিন তো খারাপ গেছেই, আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদে ইস্তফার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্রর নাম করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, মহুয়া মৈত্র প্রকাশ্যে যে ব্যক্তিগত মন্তব্য করেছেন তা আমি দেখেছি। তার যে শব্দ ব্যবহার করেছেন, বিশেষত একজন সতীর্থ সাংসদকে তিনি যেভাবে সুরের সঙ্গে তুলনা করেছেন তা শুধু দুর্ভাগ্যজনক নয়, প্রকাশ্যে কি বলা যায় সেই সাধারণ নিয়মটুকুর প্রতি গভীর অবজ্ঞার প্রতিফলন। সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার সময়ও তৃণমূলের অন্দরের লড়াই বাইরে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বলছে আমাকে অ্যারেস্ট করাবে, চোরা বলে অ্যারেস্ট করাবে, মিডিয়া হয়ে যাবে, হোক না মিডিয়া, আমি তো চাই মিডিয়া হোক। কত বড় অসভ্য আমার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। সুন্দরী মহিলা বলে এই নয়, আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। She was showing her power as a member of parliament. তো who am I? কসবা গণধর্ষণ কাণ্ডেও দুই তৃণমূল সাংসদের সংঘাত সামনে চলে আসে। নির্যাতিতার দিকে কার্যত আঙুল তুলে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। যার পর তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয় দল সেই বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয়। দলের অফিসিয়াল পোস্ট রিপোস্ট করেন মহুয়া মৈত্র। কারো নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ দেখেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা, কারণ সে যেই করুক না কেন আমরা এই ধরনের নক্কারজনক মন্তব্যের নিন্দা করি। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এবার তৃণমূলের অন্দরের লড়াই আবার বাইরে চলে এলো। এবিপি আনন্দ। দেখুন, এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে একটা সত্য আমি জানি না, নিঃসন্দেহে এই দলীয় রাজনীতির থেকে অনেকটা ঊর্ধ্বে এবং অনেকটা উদ্বেগজনক, সেটা হচ্ছে সাংসদরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা একটা গোটা লোকসভা কেন্দ্রের ভোটারের সংখ্যাগরিষ্ঠের ভোটে যারা অত্যন্ত সম্মানের সঙ্গে সংসদে পৌঁছচ্ছেন, তারা সংসদে আসছেন না। দলের চিফ হুইপ বলছেন যে 28 জনের মধ্যে 10 জনও সংসদে থাকে না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস, সিপিএম বা বিজেপির বিষয় নয়, বিষয় হচ্ছে সার্বিক জনকল্যাণের।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন এই প্রচণ্ড ক্ষোভ নিয়ে মুখ খুলে, কেউ নাটক থিয়েটার করছেন, কেউ বলছেন এটা পার্থভৌমিকের দিকে ইঙ্গিত, আমি জানি না, কেউ কর্পোরেশন করছেন, এখানে তো একদম নাম ব্যবহার করছেন যে মালা রায়ের কথা বলছেন। আমি বলছি এই ছবিটা যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছেন সেটা তথ্য পরিসংখ্যান অনুযায়ী সত্য হয়, তাহলে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় রাজনীতির বিষয় নয়, এটা সার্বিকভাবে আমাদের জনপ্রতিনিধিদের কাদের আমরা সংসদে পাঠাচ্ছি, কী দায়িত্ব নিয়ে পাঠাচ্ছি, এই এতগুলো প্রশ্ন উঠবে। এবং আমার পরবর্তী বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব, তার আগে বলবো দেখুন যারা ভিন্নভাবে সক্ষম আমরা সব সময় তাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু একটা শব্দবন্ধ বহু দশক থেকে ভারতীয় রাজনীতি থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে মূক ও বধির ক্লাবের সদস্য। আমি বলছি তার মানে যারা সংসদে যান এবং মুখে একেবারে কুলু পেটে বসে থাকেন, অর্থাৎ যাদের সংসদে পাঠিয়ে সাধারণ মানুষ, এলাকার মানুষ, রাজ্যের মানুষের কোনো উপকার হয় না, তার কারণ তারা সংসদে দাঁড়িয়ে কথাই বলেন না। আমি বলছি এই ভয়ঙ্কর প্রবণতা, যেটা আবার এই 2011 পরবর্তী সময় তৃণমূল আমদানি করেছে ব্যাপারটা তা নয়, বহুদিন ধরেই চলছে, কিন্তু যে পরিসংখ্যান ওই 28-এর মধ্যে 10 আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন সেটা কিন্তু মারাত্মক। রাজাগোপাল বাবু কি বলেন? সুমন, তোমারই প্রশ্নের দিকে প্রথমে যাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যারা করদাতাদের পয়সাতেই যাদের পাডিএম দেওয়া হয়, মাসিক ভাতা দেওয়া হয়, দেশে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তারা পার্লামেন্টে যাচ্ছেন না, প্রশ্নও করছেন না, বা ঠিক মতন সরকারকে ধরিয়ে দিচ্ছেন না বক্তব্যের মাধ্যমে। এবং বহু সময় থাকলে কোনো দিন যদি আলোচনা করে আমি বলতে পারি ধরে ধরে বিভিন্ন সাংসদ রয়েছেন, তারা সারা তার টার্মে হয়তো দুটো কি একটা এক প্রশ্ন করেছে, তাও করেনি। এটা মানে মুখবধির শব্দ যে ব্যবহার করলে অত্যন্ত সুন্দর, মানে প্রাসঙ্গিক। ভারতবর্ষের যারা সাংসদ হয়ে গেছেন, যাদের কাছে এত আমাদের প্রত্যাশা, তারা ফুলফিল করেননি। এবং তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ এখনও তো পদত্যাগ গৃহীত হয়নি। সে যদি দলের সত্যটা বলে দিয়ে থাকে, মহুয়া মৈত্রের সঙ্গে তার ব্যক্তিগত ঝগড়ার মধ্য দিয়ে দলের যে হাঁড়ি ভেঙে দিলেন, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে অধিকাংশ সাংসদকে যারা সাধারণ মানুষ নির্বাচিত করেছিল তারা কাজের কাজটি কিছু করেন না, পাডিএমটা নেন। তারা কেউ পাডিএম দিচ্ছেন না, এটা কিন্তু কেউ দেখাতে পারলে আমি খুশি হব। তবে এ প্রসঙ্গে আরও কথা বলার আছে যে যখন দেখা যায় যে আপনি দলের কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে, পাচ্ছেন না, তখন কিন্তু বাড়ির লোকজন, পরিবারের লোকজনকে আপনি ব্যবহার করেন। সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে আপনার কনফিডেন্স অন্য লোকদের প্রতি কমে গেছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, এই যখন অভিষেক প্রথমে যখন এসেছিল, তখন এই দলের মধ্যে বৃদ্ধতন্ত্রের কথাটা খুব বিশালভাবে বলতো। 3-4 জন বুড়ো নেতাদের কথা বলতো। সরি, বুড়োদের কেউ যদি আপত্তি হয়ে থাকেন, আমিও নিজে একজন বয়স্ক মানুষ। ব্যাপারটা হচ্ছে সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বোধহয় কল্যাণবাবুরও নাম ছিল সেই বৃদ্ধতন্ত্রের মধ্যে। উনি বারবার বলতেন এরা চলে যাক, এরা চলে গেলেই মানে উনি মনে করতেন একটা যৌবন, ওনার যে যুবা বলে একটা দল তৈরি হয়েছিল, উনি মনে করতেন তারা বুঝি একটা মানে যৌবনের প্লাবন ঘটিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকে একদম পরিবর্তন করে দেবে। কিন্তু নির্ভর করতেছে, যেটা কল্যাণ যে বারবার বললেন যে দল তার উপর নির্ভরশীল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল, সৌগতের উপর নির্ভরশীল, এবং যুব অধিকাংশই অরূপের মতন পার্থক্য আছেই, যারা যেটা অত্যন্ত সুন্দরভাবে শুভময় আজকের বলেছে যে তৃণমূল করে খাচ্ছে। 90% কি আরও বেশি বোধহয় করে তৃণমূল করে খেতে হয়। কিন্তু এই যে বয়স্ক 3 জনকে বলি, এদের বোধহয় খুব একটা তৃণমূল করে খেতে হয় না, এদের নিজস্ব যোগ্যতায় তারা দাঁড়িয়ে আছে। যে দলটা আজকে যে জায়গায় চলে গেছে, অবাক করা ব্যাপার, দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার যে সেই জায়গায় যারা দলকে সময় দিচ্ছিল তারা কিন্তু আজকে আক্রান্ত। বয়স আপনি বললেন 69 বছর, আমি খেয়াল করেছি আপনি বলেছেন 69 বছর। এখন ঘোষিত যে একটা নীতি আছে বিজেপি যেটা চালু করেছে 75 বছর, এখন সেই অনুযায়ী ওর কিন্তু বয়সও আছে, কিন্তু তা সত্ত্বেও চলে যেতে হচ্ছে। কিন্তু বিজেপি কি সেই নীতি মানতে পারবে সর্বোচ্চ পদাধিকারীর ক্ষেত্রে? 17 সেপ্টেম্বর 75 হচ্ছে নরেন্দ্র মোদী। দেখুন, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ওরা নিশ্চয়ই ওরা বলবে এক্সেপশন, হ্যান ত্যান, এসব তো আমরা জানি কাকে কি করা হয়, যে বিভিন্ন ধরনের মানুষ আছেন যাদের প্রতি সাধারণ নিয়ম চলে না। কিন্তু কল্যাণের ব্যাপার তো 75-এর 6 বছর আগেই যদি তাকে চলে যেতে হয়, বোঝা যাচ্ছে যে উনি এমন কিছু করে ফেলেছেন যেটা দলের যে আগামী প্রজন্ম, আগামী নেতৃত্ব আর ভরসা রাখতে পারছে না। এখন কল্যাণ নিজের কল্যাণ ভাববেন না দলের কল্যাণ ভাববেন, সেটাই আমরা দেখব।
ধন্যবাদ আপনাকে। যেহেতু বয়সের কথা হলো, দেখুন নিঃসন্দেহে অভিজ্ঞতা এবং তারুণ্য এই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে যে কোনো রাজনৈতিক দল যদি আদর্শ পরিবেশ বলেন, তাহলে এই আদর্শ পরিবেশ হচ্ছে একদিকে অভিজ্ঞতা থাকবে, অন্যদিকে তারুণ্যের একটা মেলবন্ধন থাকবে। বৃদ্ধতন্ত্রের কথা কোট আনকোট রাজাদা বললেন, আমি দ্রুত একবার মনে করিয়ে দেবো যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি জানি না কাকতালীয় কিনা, কারণ এই নিয়ে কোনো ব্যাখ্যা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনিনি। কোনো দিন সুযোগ হলে নিঃসন্দেহে এটা বড় প্রশ্নের মধ্যে থাকবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে, মানে 24-এর লোকসভা ভোটে সেই বিরল প্রার্থীদের মধ্যে 3 জন যাদের কিন্তু কনস্টিটুয়েন্সিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি। আমি এর সঙ্গে কোনো কিছু লিঙ্ক আছে কিনা অরূপ আমার থেকে ভালো বলতে পারবে, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় ধরুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন 1-2 বার নয়, 6 বার, 6 বারের সাংসদ, 4 বারের বিধায়ক, আমি বলছি 10 বারে সংসদীয় রাজনীতিতে জিতেছেন। নিঃসন্দেহে সুদীপদা অসুস্থ থাকলে সুস্থ হয়ে উঠুন, আমাদের শুভেচ্ছা রইল। কিন্তু কথা হচ্ছে কোথাও একটা এই মেলবন্ধনের জায়গাটা অনেক সময় কিন্তু সংঘাতে রূপায়িত হয়। এই প্রকাশ্যে কিন্তু অরূপ দলের মধ্যে গত নির্বাচনের আগেও বারবার এই মানে দিস মাচ অ্যান্ড নো ফার্দার এই সতর্কবার্তা কোথাও থেকে এসছে। ঠিক না ভুল তাতে আমি যাব না, তুমি যেতে পারো। না না, আপনি যেটা বলছেন সুমন, দেখুন সুদীপদা, সৌগতদা বা কল্যাণদা এরা এত বর্ষিয়ান সাংসদ এবং তার কনস্টিটিউয়েন্সি দিনের পর দিন যেভাবে করেছেন, এটা তো সত্যি কথাই যে আজকে লিডার অফ মানে পার্লামেন্টে আমাদের সংসদীয় দলের নেতা সুদীপদা বরঞ্চ অন্যদের জায়গায় গিয়ে প্রচার করবেন, এটাই তো স্বাভাবিক। সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে তাদের সেখানে প্রয়োজন পড়েনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বরং সেই জায়গাগুলোতে বেশি জোর দিয়েছেন যেখানে বিজেপি বা কংগ্রেস এই এভিল শক্তিকে হারানোর বেশি প্রয়োজন ছিল। যেরকম ধরুন আপনি আজকে একটার পর একটা কনস্টিটুয়েন্সি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বহরমপুরের কথা বলছি আমি, বহরমপুরের মতো জায়গায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে সূক্ষ্ম কৌশলটা প্রয়োগ করেছিলেন, তার ফলে আজকে অধীর চৌধুরী আজকে এমন ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দিয়েছিল, তার ফলে হেরেছিল। আজকে আরামবাগের মতো জায়গা, মিতালিবাগের মতো ক্যান্ডিডেট, একজন অঙ্গনওয়াড়ি কর্মী, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত। উল্টো দিকে আবার ঠিক উল্টো দিকে সুমন, জাস্ট একটা মিনিট, একটা চালে শুভেন্দু অধিকারী 3টে লোকসভা হারালো, দিলীপ ঘোষকে সরালো মেদিনীপুর থেকে, সরিয়ে আনলো বর্ধমান দুর্গাপুরে, বর্ধমান দুর্গাপুর থেকে সরিয়ে তাকে দিল আসানসোলে, আর আসানসোলে ক্যান্ডিডেটকে দিল মেদিনীপুরে। বড় বলার আগে ছোট্ট উত্তর, এগুলো অরূপদার বানানো গল্প। হ্যাঁ, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, কিন্তু কল্যাণদা এখানে বলে দিচ্ছেন যে অরূপ চক্রবর্তীরা উপস্থিত থাকেন না পার্লামেন্টে, তাদের তুমি বাঁকুড়ার সাংসদের নেমসেক বলে ওকে আক্রমণের, এটা রবীন্দ্রনাথের ভাষা, আমি শুধু মনে করি একটা ছোট কথা বলে দিই প্লিজ, আমি প্রত্যেকের কাছে যাবো। একটা ছোট কথা বলে নিই, যে অরূপ যে বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কেন যাবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু একটা মন্তব্য স্মরণ করে দিই, উনাকে ভোট দেওয়া মানে দুটো ফুলে একসঙ্গে ভোট দেওয়া, মানে পদ্মফুল এবং দুজন প্রার্থী। সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে দলের একটা অংশ একেবারে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে আক্রমণের লক্ষ্য করেছে, এ তো আর্কাইভে ধরা আছে, এ তো আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু দ্রুত একবার দেখাবো যে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ইস্তফার ঘোষণা, এটার সঙ্গে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান কি জড়িত? একেবারে সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রশ্ন করেছিলাম, একেবারে স্পষ্ট স্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন না, কোনোভাবে জড়িত নয়, এবং যা ঘটেছিল 4 বছর আগে ওটার সঙ্গে এটা কোনো লিঙ্ক নেই। অর্থাৎ আজকের ঘটনাকে মূলত তিনি নেত্রীর বিরুদ্ধে অভিমান এইভাবেই রাখছেন। সার্বিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সঙ্গে তার ইস্তফা ঘোষণার কোনো যোগ আছে কিনা সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটাকে নস্যাৎ করছেন। কিন্তু এই সম্পর্ক ওঠা নাবা একবার তো মনে করিয়ে দিতে হবে। দেখুন, একজন ইন, আরেকজন আউট। সোমবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে উঠে এলো এই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের লোকসভার দলনেতা করা হলো, আর এদিনই তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের একাধিক সাংসদের সংসদে গড় হাজিরা নিয়ে ক্ষোভ উগরে দিলেন, নাম না করে নিশানা করলেন মহুয়া মৈত্রকে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও তার অভিমান ঝরে পড়ল। দল তাদের বলে না আসতে, মমতা দিয়ে আমার দোষ দেখতে পারে, অন্য কারোর দোষ দেখতে পারে না। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের লোকসভার দলনেতা নিযুক্ত করা মাত্রই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা ঘোষণা কি বিশেষ ইঙ্গিতপূর্ণ?
রাজনৈতিক মহলেই জল্পনা জোরালো হয়। তার কারণ অতীতেও এই দুজনের সম্পর্ক নিয়ে বারবার গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিতর্কের শুরুটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মতামত এবং তার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য থেকে। আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো প্রশ্ন হোক বা রাজনৈতিক কোনো প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি কাউকে নেতা বলে মানি না। সাংগঠনিক জায়গায় যে যাকে যাকে ইচ্ছে বসাতে পারে, আমার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে উল্টো সুর শোনা গেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। একটা জিনিস, রাজনীতিতে নিঃসন্দেহে ম্যাচুরিটি দরকার আছে। তুমি যদি বলো যে না চলবে না, তাহলে ম্যাচিওর লোক থাকবে না, থাকবে না। গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে না যাওয়ায় জল্পনা আরও তীব্র হয়। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূলের লোকসভার দলনেতা হলেন, সেদিনই তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাইপোর সম্পর্ক ভালো না, তাই উনি ইস্তফা দিয়েছেন। এতে বাংলার মানুষের কি কল্যাণ হবে? কারণ যিনি ছিলেন তিনিও জেল খেটেছেন ভুবনেশ্বরে, যিনি এলেন তিনিও মাঝে মাঝে সিবিআই এবং ইডি ডেকে পাঠায়। স্বচ্ছ মুক্ত তৃণমূল কংগ্রেসে নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য অভিষেকের দায়িত্ব পাওয়া এবং নিজের দায়িত্ব ছাড়ার মধ্যে যোগসূত্র মানতে নারাজ। অভিষেকের সঙ্গে আমার কোনো মতের বিরোধ নেই, আমার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। পুরনো 4 বছর আগে কি হয়েছে ওসব ধরে টেনে তোলা আপনি। আমার সঙ্গে অভিষেকের যথেষ্ট ভালো সম্পর্ক। অভিষেক এসছে বলে আমি সরে গেছি, এটাও ঠিক নয়। দিদি বলেছে যে কোঅর্ডিনেশন হয়নি একদিন লোকসভায়, তার আঙুল তো আমার দিকে। একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিল, রিকোয়েস্ট করেছে যে 3-4 দিন এখন কাজ চালাতে, চিফ হুইপ হিসেবে কাজ চালাতে। ও 7 তারিখে আসবে, 7 তারিখে আমার সঙ্গে কথা বলে তারপর সবকিছু ঠিকঠাক। কথা বলি, অভিষেকের সঙ্গে কথা বলতে তো অনেক কথাই হবে, দেখা যাক কি কথা হয়। শেষ অবধি এই বিতর্কের জল কোন দিকে গড়াবে সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রেজিমেন্টেড রাজনৈতিক দল হোক কিংবা রেজিমেন্টেড নয় এরকম রাজনৈতিক দল, এই উত্থান পতন কিন্তু থাকবে। ইনফ্যাক্ট রাজ্য বিজেপির কথা যেহেতু আমার পরের বক্তা রাজস্বী লাহিড়ী, সেই আন্ডারকারেন্ট, নানা রকম ক্রস কারেন্ট আন্ডারকারেন্টস থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস বিশেষ করে সংসদ দুর্বল হচ্ছে, কারণ 28 জনের 10 জন উপস্থিত থাকছেন, বাকিরা থাকছেন না, এটা তো একটা ভয়ের তো বটেই। বিশেষ করে যখন একজন সিনিয়র বর্ষিয়ান চিফ হুইপ তিনি প্রকাশ্যে বেশ কিছু কথা বলছেন, তো তার আদৌ কোনো রাজনৈতিক ফায়দা বিরোধী হিসেবে বিরোধীরা বা বিজেপি নিতে পারবে? সুমনদা, এন্টায়ার প্রতিবেদনটা দেখতে দেখতে মনে হচ্ছিল রবীন্দ্রনাথ না থাকলে পরে বাঙালির কি অবস্থা হতো। কানের মধ্যে শুধু রবীন্দ্রনাথের একটাই বাজছিল, সুখে আমায় রাখবে কেন, যাক না গো সুখ জ্বলে, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি, তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার ডোলে। তো যাই হোক, বর্তমানে যেরকমভাবে একটি বিশেষ প্রাণীর প্রজাতিকে নিয়ে টানাপোড়েন চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, বিভিন্ন নেতাদেরকে সেই আখ্যা দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই আমরা দেখব যে সেই প্রাচীন প্রাণীকুলের বরাহরা হয়তো এবার আন্দোলনে নামবেন, যে তাদেরকে নিয়ে এই কয়ের চক্করে বকে নিয়ে টানাটানি হচ্ছে। যাই হোক, এবার আমি তো আগেই বললাম আপনাকে যে কল্যাণদার কথা। দেখুন, তৃণমূল কংগ্রেসের মধ্যে কে চিফ হুইপ হবে, কে বিরোধী দলনেতা হবে, কে পার্লামেন্টে নেতা হবে, কি হবে, তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে 2 জন সাংসদকে নিয়ে খুব লড়াই হয়েছে, একটি শ্রীরামপুরের এবং একটি কৃষ্ণনগরের। এদের এই লড়াইতে বা এদের না লড়াইতে শ্রীরামপুর লোকসভা এবং কৃষ্ণনগর লোকসভা দুটি বঙ্গভূমির অত্যন্ত প্রাচীন জনপদ, কলকাতার থেকে বহু পুরনো ইতিহাসের সঙ্গে জড়িত। প্রাচীন ভুরসুটের রাজধানীর অংশ জাঙ্গিপাড়া, সেটি শ্রীরামপুরের মধ্যে পড়ে। আরেকটি ঐতিহাসিক কৃষ্ণনগর। এখনও অবধি কৃষ্ণনগরে বর্ষা পড়ছে, কৃষ্ণনগর শহরটা হাই স্ট্রিট, যেখানে মহুয়া মৈত্রের পার্টি অফিস, জলে থই থই করছে।
নদিয়া কৃষ্ণনগর পাটের প্রোডাকশনের হাব এবং শ্রীরামপুর হচ্ছে পাট কলের জায়গা। বন্ধ পাট কারখানা শ্রীরামপুরে, সেগুলো খোলার প্রচেষ্টা, রাস্তাঘাট আবর্জনা নরক হয়ে আছে শ্রীরামপুরে, তথৈবচ কৃষ্ণনগরে। গত দুদিনে তুমি প্রয়াগরাজের ছবিটা দেখেছিলে তো? অবশ্যই আমরা দেখেছি। মাথায় শিশুকে নিয়ে বাবা প্রায় সাঁতরে যাচ্ছে, অবশ্যই দেখেছি, অবশ্যই সেটা দেখেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে জায়গায় বাংলা বাঙালির কথা হচ্ছে, বাঙালির জায়গা ছিল পাট, একটা প্রোডাকশন, একটা জায়গা, বাঙালির রোজগার, বাঙালির কথা। আজকে 26,000 চাকরি চুরি, সরকারি শূন্যপদ, কয়লা বালি গরু, আরজি কর, ফেল্ড গভর্নেন্স ঢেকে দেওয়ার জন্য টিপিক্যাল মাঝে মধ্যেই একটা এরকম তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দেখিয়ে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দাও। আজকে দাঁড়িয়ে কল্যাণবাবু কি বাংলা বাঙালি নিয়ে অরূপদা অনেক কথা বললেন সুন্দরভাবে, কিন্তু কল্যাণবাবু কি অভিযোগ লাগিয়েছিলেন যে বহিরাগত বাইরের এক অবাঙালি এমপি এই রাজনীতিটা করেছেন। তো তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা বাঙালিরাই তো আজকে শিকার হচ্ছেন, আজকে তাদের মধ্যেই তো আজকে বাঙালির ওপর অত্যাচার হচ্ছে। আগে বরঞ্চ তৃণমূল তার সেই অত্যাচারটা দেখুক, তাহলে পরে অবশ্যই সেটা ঠিক হবে। যখন অরূপদা বাংলা বাঙালির ওপর অত্যাচারের কথা বলছেন এবং তার সঙ্গে সংখ্যালঘুর প্রশ্ন করেছেন, তামান্না খাতুন কিন্তু সংখ্যালঘু এবং বাঙালি। আমি জানি না তার বিচারের জন্য অরূপদারা কতটা আওয়াজ উঠিয়েছেন। যখন শেখ বাকিবুল্লাহ বিজেপির গোঘাটের একজন কর্মী, একজন কার্যকর্তাকে হাত পা বেঁধে হত্যা করা হয় 2024 সালে, হাফিজুল শেখ বিজেপির একজন কার্যকর্তা সংখ্যালঘু যাকে হত্যা করা হয়, তার বেলায় অরূপদাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না। আমি অপেক্ষা করেছিলাম ওই সিরাজের প্রসঙ্গে হয়তো বলবেন যে এরাও কিন্তু সংখ্যালঘু ছিল এবং এরা কিন্তু মারা গিয়েছেন। না, আমি প্রথম কথা, আমার ইচ্ছে ছিল না যে কোনো বাংলাদেশির মন্তব্যের আমি উত্তর দেবো, কারণ ও তো বাংলাদেশির ভাষায় কথা বললো, বাংলা ভাষা বলে তো কোনো ভাষা নেই। তবু দিচ্ছি কয়েকজন মন্ত্রীর নাম বলছি। নীতিন গাডকারি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং, জগদম্বিকা পাল, শান্তনু ঠাকুর, এরা মন্ত্রী। এরা সহ 148 জন সাংসদ পার্লামেন্টে অনুপস্থিত ছিল কোন দিন? যেই বিল বিজেপির কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আপনার মনে থাকবে 148 জন সাংসদকে বলেছিল তোমার পার্লামেন্টে প্রেজেন্টই থাকুনি। আগে শুনে নাও, তুমি দুঃখী হয়েছো না সুখী হয়েছো? জ্ঞানের কথা বলছে এখানে। না, তোমরা দুজনেই সুখী বা দুঃখী হতে পারো, কিন্তু ভারতবর্ষের নাগরিকরা অত্যন্ত দুঃখী। যখন হেমা মালিনীর কতদিন সংসদে উপস্থিত হয়েছেন দেখেন, বা সচিন টেন্ডুলকার দুর্ধর্ষ, আমরা সবাই তার অনুরাগী, কিন্তু কবার কষ্ট করে দিল্লিতে সংসদ অবধি পৌঁছেছেন, এই হিসেব যখন আসে তখন তো দুঃখী হয় ভারতবাসী। এবং আমি বলছি, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন 28-এ 10 জন যায়, দুঃখ করে বলেন, আমরা দুঃখী হই। তোমার শো শেষ হওয়ার আগে না ওর কাছে দিল্লি পুলিশের ফোন আসে, বাংলাদেশি কিনা একটু বাংলা ভাষায় বলো না একখানা বাংলা একটা কথা বলতে। আমরা অপেক্ষা করেছি। আমি তো রবীন্দ্রনাথের, শরৎচন্দ্রের, বঙ্কিমচন্দ্রের বিশ্বভারতীর পাঁচিল ভাঙছে, তোমরা তাই জন্য চ্যালেঞ্জ করে বিশ্বভারতীর মধ্যে আমার আরেকজন বিরোধী স্পিকার রয়েছেন, কৌস্তব। আমি জানি বিরোধীদের পক্ষে, দেখুন পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার। বিরোধীরা সে বিষয়ে চাইলেই সম্পূর্ণ মন্তব্য না করতে পারেন, কিন্তু কোনো একটা রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলের মধ্যে যখন কোনো ওঠাপড়া হয়, নিঃসন্দেহে সেই ভয়েড, সেই শূন্যতা অথবা সেই বিভ্রান্তির সুযোগ বিরোধীরা নেবে রাজনৈতিকভাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের রাজ্যে চাকাটা অন্যদিকে ঘোরে, তার কারণ অন্তত নির্বাচনের, ভোটের রাজনীতিতে এবং ভোটের ফলাফলে এই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণের কোনো প্রতিফলন বিরোধীদের মার্কশিটে পাওয়া যায় না। কৌস্তব মানবে? আজকে আমি বলবো যে আজকে দেশের জয়, বিরাট জয়। আজকে দুপুরে কৃষ্ণ আর মোহাম্মদ একসাথে এই লড়াই করলো, ব্রিটিশ বধ হলো। এটাই ভারতবর্ষ, এটাই বহুত্ববাদ। আমি দেখাবো আজকে, সুমনদা দেখিয়ে দিও, রাজস্বী আজ ধুতি পরে এসেছে, বাংলায় কথা বলছে, দিল্লি পুলিশের ফোন না চলে আসে, ধুতি টুতি পরে এসে বাঙালি সাজতে হচ্ছে বিজেপিকে, আর অমিত মাল্লব্য বলছে বাংলা নাকি ভাষাই নেই। যাই হোক, কারা এমপি ছিল সুমনদা? মোহাম্মদ ইসমাইল, গুরুদাস দাশগুপ্ত, হিরেন মুখার্জি, গীতা মুখার্জি, সুদর্শন রায়চৌধুরী। আমি তার পরের নামগুলো বললাম না। কি ছিল পার্লামেন্টে? হিরেন মুখার্জি বক্তৃতা দিত, কি ছিল পার্লামেন্টে? এখন আবার আমাকে ভালো করে পরের নামগুলো বলনি, তার কারণ ওই গ্যাপটা দলের মধ্যে পরের নামগুলোর সঙ্গেও আছে। অনেক গুরুত্বপূর্ণ নাম আছে, হিরেন মুখোপাধ্যায়, অনেক পরের নাম আছে, গুরুত্বপূর্ণ নাম আছে।
তো এদের মতো না আর কি, মানে তাতে তো অরূপদা যে শুরু করলো স্ট্যালিনিস্ট পার্টি, মানে ও তো স্বপ্নে স্বপ্নে লালাতঙ্ক, জলাতঙ্ক হয় কুকুর কামড়ালে, সিপিআইএম কামড়েছে কিনা জানি না, লালাতঙ্ক হয় স্ট্যালিনিস্ট পার্টি। কোথায় পিগিস্ট পার্টি? একজন সংসদকে বলছে পিগের মতো নোংরা, ওকে আক্রমণ করবো না, কাদা লেগে যাবে, তাতে স্ট্যালিনের কথা চলে এলো। কোথায় স্ট্যালিন, কোথায় পিগ, কোথায় খোদা বক্স, কোথায় মিটার বক্স? যাই হোক, আমি সব প্রসঙ্গেই যাচ্ছি না। টিএমসি, তোলা, মধুভাণ্ড আর কাটমানি, এই তো তেলমুড়ি চানাচুরের মতো, তোলা, মধুভাণ্ড আর কাটমানি। আমি বলছি সুমনদা, কারা এমপি ছিল, কারা এমপি হয়েছে? আচ্ছা, কল্যাণকে সরতেই হতো, কল্যাণ নিজে সরে গেছে। আসলে কি প্রতিষ্ঠা করার চেষ্টা? ভাইপোরাজ প্রতিষ্ঠা করার চেষ্টা। আমি বলছি কল্যাণের দাম আছে কি আছে না, এটা এবিপি আনন্দে আলোচনা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কৃষকের ফসলের দাম আছে কি নেই, যোগ্য চাকরি ফেরত পাবে কি পাবে না, সরকারি শূন্য পদে নিয়োগ হবে কি হবে না, প্যারা টিচার, এসএসকে, এমএসকে, আইসিডিএস কর্মী, মিড ডে মিলের কর্মী, তাদের মাইনে বাড়বে কি বাড়বে না, কর্পোরেশন, পঞ্চায়েত, তাতে শূন্য পদে নিয়োগ হবে কি হবে না, পুলিশে নিয়োগ হবে কি হবে না, রাস্তার অবস্থা ভালো হবে কি হবে না, ঘাটাল মাস্টার প্ল্যান কি হবে না হবে না? সুমনদা, তোমাদের চ্যানেলে বারবার দেখাচ্ছ, আজকেও দেখাবো, ভেলা করে নিয়ে যাচ্ছে প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীকে ভেলা করে নিয়ে যাওয়া হচ্ছে, আজকেও দেখাবো। আমি বলছি সুমনদা, এর থেকে খারাপ কিছু হতে পারে না। আমি বলছি তোলা, মধুভাণ্ড আর কাটমানি, এর সাথে আমি বলবো, আমি তো অবাক হলাম আজকে আমার বিজেপির বন্ধু, সে রবীন্দ্রনাথ বলছেন, সে বাংলায় কবিতা বলছেন, ধুতি পরে চলে এসছেন। আর অমিত মালব্য না, নাম দিয়েছে আমি অমিত মালপোয়া, সে বলছে বাংলাদেশি ভাষা, বাঙালিদের ওপর আক্রমণ। আসলে প্রোগ্রেসিভ বাঙালিরা জানে বাঙালিদের জাতের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করা যায় না, তাই বাঙালিদের ওপর পরিকল্পিত উপায়ে আরএসএস বিজেপি আক্রমণ করছে। তাতে সুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেস বাঙালিটাকে এজেন্ডা করছে। আর দেখবে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই বাংলাভাষী মানুষজন, যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের বাংলাদেশি সন্দেহে দেখা হচ্ছে, যা অত্যন্ত অনভিপ্রেত। অধিকাংশ জায়গায় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যে আইডেন্টিটি কার্ড, পরিযায়ী শ্রমিকদের জন্য নীতি, তাদের পাশে দাঁড়ানোর কথা, তার ব্যবস্থা করেনি। আর শেষ যে কথা বলবো সুমনদা, আসলে আমি আগের দিনও বলেছি, আমি আজকেও বলছি, ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের অবস্থা একেবারে আফ্রিকার জঙ্গলের জন্তু জানোয়ারের মতো। এটা আনফরচুনেট। আমি দুজনের কাছেই যাব, কিন্তু ও আমায় নস্টালজিক করে দিল শুরুতেই। হীরেন মুখোপাধ্যায় যখন ভাষণ দিতেন সংসদে, তার ঘরে, তার চেম্বারে যদি জওহরলাল নেহরু থাকতেন, বেরিয়ে এসে সংসদে শুধু বক্তৃতাটা শুনতে সংসদে এসে বসতেন। আমি রাজনীতির কুটকচালির মধ্যে দ্রুত একটা অংশ শোনাচ্ছি, যে রাজনীতিটা ওই মা কি ছিলেন আর মা কি হলেনের জায়গায় কিভাবে চলে আসে। আমি অটল বিহারী বাজপেয়ীর সংসদের, অবশ্যই লোকসভার আর্কাইভকে সম্মান জানিয়ে একটা অংশ আপনাদের শোনাচ্ছি এবং দেখাচ্ছি। নিজে মুখে বাজপেয়ী বলেছিলেন যে একদিন চার্চিল জওহরলাল নেহরুকে তীব্র সমালোচনা করে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বাজপেয়ী বলেছিলেন যে আপনি তো মশাই চার্চিল আর চেম্বারলিনের মিশ্রণ। তো খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস সাংসদরা প্রচণ্ড ক্ষুব্ধ। সেদিনই সন্ধেবেলা একটা ব্যাংকয়েটে সেখানে মুখোমুখি জওহরলাল নেহরু এবং বাজপেয়ী বলছেন যে তখন মনান্তর হতো না। জওহরলাল অটল বিহারী বাজপেয়ীর কাছে এসে বলেছিলেন যে আজকে তো আপনি ফাটিয়ে দিয়েছেন সংসদে। কাকে? যেখানে পরের দিন সমস্ত কাগজের শিরোনাম হবে যে চার্চিল আর চেম্বারলিন একই শরীরে ধারণ করেছেন জওহরলাল নেহরু। এই সমালোচনার পর আমি দ্রুত, অসাধারণ অননুকরণীয় স্টাইল তো অটল বিহারী বাজপেয়ী ছিল, একটু শোনানোর চেষ্টা করব। मतभेद चर्चा में गंभीर रूप से उभर कर सामने आती थी। मैंने एक बार पंडित जी से कह दिया था कि आपका एक मिला जुला व्यक्तित्व है और आप में चर्चिल भी है और चैम्बरलेन भी है। वो नाराज नहीं हुए। शाम को किसी बैंक्वेट में मुलाकात हो गई और उन्होंने कहा आज तो बड़ा जोरदार भाषण दिया है, और हंसते हुए चले गए। आजकल ऐसी आलोचना करना, दुश्मनी को दावत देना। অসাধারণ। আমি খুব এটা দেখানোর লোভ সামলাতে পারলাম না, কিন্তু এরপরও অরূপা রাজস্বী কিছু বলবে কি না আমার না আমি অনেকদিন পরে কৌস্তবের বক্তব্যের সাথে অনেকটা সহমত হলাম। এটা তো সত্যি কথা। এবং পার্লামেন্টে সুমন হীরেন মুখার্জি স্মারক বক্তৃতা আলাদা করে আয়োজিত হয়। সত্যি কথা, কৌস্তব ঠিক বলেছে যে কারা সাংসদ ছিলেন, মা কি ছিলেন, মা কি হইয়াছেন। সত্যি তো হীরেন মুখার্জি তো সাংসদ ছিলেন। আমরা তো দেখলাম কারা সাংসদ হলেন, বংশগোপালরা। এই বংশগোপালের কৃতিত্ব আপনি আর দেখাতে পারবেন না, যেরকম এই বাজপেয়ী জিতটা দেখালেন, বংশগোপালটা দেখাতে পারবেন না। তরিত্তদ্দার, অনিল বসু, কি
সব ভাষা লক্ষণ সেটা এরা সাংসদ হচ্ছেন। আমি যেই জায়গাটার সাথে ডিফার করছি সেটা হচ্ছে ওর একমেবাদ দ্বিতীয়াম যে জায়গাটা সোল প্রপাইটারশিপ ছিল যেটা, সেটাই বোধহয় ভাগ করছে। শুয়োর টুয়োর নিয়ে এত কিছু বললেন, স্বয়ং মহামতি লেনিন বলে গিয়েছিলেন গোটা পার্লামেন্টটাই শুয়োরের খোয়া, গোটা পার্লামেন্টকে শুয়োরের সাথে তুলনা না করে বোধহয় ওদের গাত্র দেওয়া হয়েছে। ভুল এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। আমি আবার বলবো, ভুল এক্সপ্লেনেশন দেওয়া তৃণমূল কংগ্রেসের কাজ। তৃণমূল কংগ্রেস বরঞ্চ দেখুক তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আমরাই কথা বলেছিলাম যে মালা রায়, আমাদের সায়রা সালিম ক্যান্ডিডেট ছিল, আমরা প্রশ্ন করেছিলাম যে মালা রায় সংসদে যায় না। এখন একটু দেখুন, আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের নেতা বলছে মালা রায় সংসদে যায় না। ট্রান্সফরমেশনটা বুঝলাম না, বংশগোপাল হিরেন মুখার্জি তো বংশগোপাল। বরাহনন্দনের আলোচনায় না নাই ভালো যে তাদের ক্ষমতা থাকলে তারা বলতেন যে মানুষের এইসব আলোচনায় বরাহনন্দনরা আমরা অন্য কম রাজনীতি বুঝি এবং কম রাজনীতি করি, আমাদের টানবেন না। রাজশ্রী সুমনদা, যাক তাও কমিউনিস্ট পার্টি হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামটা অন্তত আজ বহু বছর পরে বোধহয় নিল। এতদিন তো কোনোদিন নিয়েছে বলে কারোর মুখে শোনা যায়নি। আগামী দিনে হয়তো মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামটাও নেবে। অমিত মালব্যের টুইটের মধ্যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে বেঙ্গলি ডিনোটস এথনিসিটি নট লিঙ্গুইস্টিক ইউনিফর্মিটি। পরিষ্কার ভাষায় টুইটটা ওখানের মধ্যে আছে। সেখানে আনন্দ মঠের সম্বন্ধেও কথাটা বলা আছে। হ্যাঁ, বাংলাদেশের ভাষার সাথে ভারতবর্ষের বাঙালির ভাষা যে ডেফিনেশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র দিয়েছেন তার সাথে মিল নেই। উনি যতটাই দেখানোর চেষ্টা করুন, কমপ্লিট টুইটটা দেখান, তাহলে পরে বোঝা যাবে। বলছি এটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে, আলাদা বিতর্কের অবকাশ আছে। আমি একেবারে একমত নই, আমার নোট অফ ডিসেন্ট রইল। কিন্তু আমি এই বিষয়টা থেকে আমার পরবর্তী বিষয়ে যাব, কিন্তু তার আগে দ্রুত এই বিষয়ে বারবার বলছিলাম না যে 12 মিনিটের একটা বৈঠক রাজ্যসভার সাংসদদের ভূমিকায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি অত্যন্ত খুশি। সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন যে লোকসভায় সাংসদদের ভূমিকায় তিনি হতাশ। তিনি বলেন যে একটা কঠিন সময়, নানা চ্যালেঞ্জ ইত্যাদি। 3-4 জন সাংসদ দলীয় শৃঙ্খলা মানছেন না, পার্টি এসব বরদাস্ত করবে না। বিধানসভার মতো লোকসভাতেও একটা শৃঙ্খলা রক্ষা কমিটি হবে এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি একজন বিধায়কের শাস্তি হতে পারে তাহলে সাংসদদের শাস্তি কেন হবে না। একেবারে স্পষ্ট, আবার বলছি, 12 মিনিটের ছোট্ট বৈঠক, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূরপ্রসারী। আমি দ্রুত প্রতিবেদনটা দেখাবো, তারপর আমার পরবর্তী বিষয়ে আসবো। তৃণমূলের হাই ভোল্টেজ নাটকীয় সোমবার। একদিকে তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই দিনে উত্তরবঙ্গের 2 জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ঘড়ি ধরে ঠিক 12 মিনিট ভার্চুয়ালি দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের রাজ্যসভার সাংসদদের ভূমিকার প্রশংসা করেন তিনি, কিন্তু লোকসভার সাংসদদের ভূমিকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। শারীরিক অসুস্থতার কারণে বাদল অধিবেশনে একদিনও উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি যতদিন না সুস্থ হচ্ছেন বিশ্রাম নিন। আপাতত তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন তিনি এখন সুস্থ, দলনেত্রী চাইলে পরদিনই তিনি দিল্লিতে পৌঁছতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখন বিশ্রাম নিন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সংসদে কারা কোন বিষয়ে কখন বক্তৃতা করবেন তা তার সঙ্গে কথা বলে ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের হুইপ কি হবে না হবে সেই বিষয়টাও তার সঙ্গে কথা বলে অভিষেকই তৃণমূল সাংসদদের জানিয়ে দেবেন। এই 2 দলের লড়াই, আর এই 2 দলের লড়াইয়ের কারণেই আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরতে হলো, আজকে কল্যাণ ব্যানার্জিকে সরতে হলো। অতএব অভিষেক ব্যানার্জি কোম্পানি মমতা ব্যানার্জির কাছ থেকে কিছুটা অগ্রগতি ছিনিয়ে নিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ইতিমধ্যেই তার দক্ষতা, যোগ্যতা, সাফল্যের পরিচয় রেখেছেন। তাকে যদি দলনেতা করার লোকসভার আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তো খুব স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। তৃণমূলের এদিনের বৈঠকে উঠে আসে এনআরসি থেকে শুরু করে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সংসদে এই বিষয়গুলি নিয়ে বিজেপির বিরুদ্ধে যেভাবে সরব হওয়া দরকার ছিল সেটা হয়নি। পাশাপাশি তিনি বলেন পার্টির 3-4 জন নিজেদের মধ্যে একে অপরকে আক্রমণ করছেন,
পার্টির শৃঙ্খলা মানছেন না, এটা দল বরদাস্ত করবে না। এরকম চলতে থাকলে দল ব্যবস্থা নেবে, এ নিয়েও ডিসিপ্লিনারি কমিটি হবে বলেও জানান তিনি। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি বিধায়কদের বিরুদ্ধে শাস্তি হয়, সাংসদদের বিরুদ্ধে হবে না কেন? পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন, লোকসভার দলনেতার কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন কাকলি ঘোষ দস্তিদার। এদিকে ২৬-এর ভোটের আগে সংগঠনকে কেমনভাবে ঝাঁপাতে হবে তা নিয়ে এদিন কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না হয়, ব্লক ভিত্তিক প্রচারে আরো বেশি করে জোর দিতে হবে, নিজেদের এলাকায় যত বেশি সম্ভব সময় দিতে হবে। সর্বোপরি কোচবিহার জেলার ক্ষেত্রে অবশ্যই লোকসভা ভোটের ফলাফল ধরে রাখার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অসম সরকারের এনআরসি নোটিশ ঘিরে তপ্ত কোচবিহারের রাজনীতি। তৃণমূল সূত্রে খবর, এই প্রেক্ষিতে আরো বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের প্রসঙ্গে আরো বেশি সোচ্চার হওয়ার নির্দেশ দেন। এদিন আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন তিনি। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি পরবর্তী বিষয়ে আসবো, কিন্তু এখনো পর্যন্ত যে আলোচনা হচ্ছে আপনারা কি ভাবছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশচন্দ্র ভাওয়াল তিনি লিখছেন, ক্ষোভের আগুন তো এতদিন ধিকি ধিকি জ্বলছিলই, আজ বিস্ফোরণ ঘটল। শঙ্কর ঘোষ লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরুর সময়ের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরণ নিঃসন্দেহে দলের পক্ষে অস্বস্তিকর। সুব্রত পাল লিখছেন, মান অভিমানের জায়গা লোকসভা নয়, কে কতদিন সভায় থেকে প্রশ্ন করেছেন সেটার বিশ্লেষণ করা হোক। প্রিয়ব্রত চৌধুরী লিখছেন, যে যেখানেই নেতা হন দলনেত্রী শেষ কথা। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, এই রদবদল ছিল শুধু সময়ের অপেক্ষা, ২৬-এর ভোটের আগে এটা অবশ্যম্ভাবী ছিল।